শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয়ে দ্বন্দ্বমুখর রাজনীতি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাশেমি এবং আমাদের সাথে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জামাল হায়দার। এছাড়া অনলাইনে আমাদের সাথে রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, রয়েছেন বিএনপি নেতা জনাব মনিরুজ্জামান খান ফারুক। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে মাওলানা আহমেদ আলী কাশেমি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় দ্বন্দ্বমুখর রাজনীতি, আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর নানা মহলের নানা দাবি দাওয়া নিয়ে আসছে, এটি একটি বিষয়। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নামছে। আমার প্রশ্ন হচ্ছে, এই রাজনৈতিক দলগুলোরই তো একটা প্রত্যাশার প্রতিফলন এই অন্তর্বর্তীকালীন সরকার, এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে এতদিন পর্যন্ত, এবং এখনও হয়তো তাদের সেই মনোভাবই জারি আছে যে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, এই সরকারের সর্বাত্মক সহযোগিতা করবে। কিন্তু এগুলো কি সহযোগিতার ধরন? আমরা যদি দেখি রাজপথ অচল করে বিভিন্ন সময়ে, সেটি এনসিপির কথা বলি, বিএনপির কথা বলি, ছাত্র দলের কথা বলি, অপরাপর রাজনৈতিক দল, আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধের ঘটনাকে কেন্দ্র করে, মেয়রের শপথ পড়ানোর ঘটনাকে কেন্দ্র করে নানা বিষয়ে আমরা দেখছি রাজনৈতিক দলগুলোই যেন দ্বন্দ্বমুখর হয়ে উঠছে। কেন এমনটি? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক বৃন্দ সহ আমাদের শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেমনটা আপনি বললেন যে দ্বন্দ্বমুখর রাজনীতি, আমরা জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা বেশ কয়েকটা অবস্থা দেখেছি। সেটা হলো যে এই আন্দোলনকে বিভিন্নভাবে ব্যর্থ করে দেওয়ার জন্য কয়েকটা চেষ্টা করা হয়েছে, এটা আপনারা জানেন। কিন্তু ওইগুলা ব্যর্থ হয়েছে। বিচারকদের মাধ্যমে একটা শুরু করছিলেন, সেটাও করতে পারেন নাই। আরও অন্যান্যভাবে এই সরকারকে ব্যর্থ করে দেওয়া, অন্তর্বর্তীকালীন সরকার যাতে টিকতে না পারে, সেটা হয়েছে। তো কথা হইল যে আসলে এখনও এটা বিভিন্নভাবে অব্যাহত আছে। এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য একটা শ্রেণী তারা অব্যাহতভাবে কাজ করতেছে। আপনারা জানেন যে বিগত দিনে যে স্বৈরাচার ছিল 16 বছর, জনগণের মতের বিরুদ্ধে তারা তিনটা নির্বাচন করে জনগণকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। তারা নিজেরাই সিল মেরে তারাই জয়যুক্ত হয়েছে। এটা করার পরে জনগণ কিন্তু এরকম কোনো তীব্র আন্দোলন, বিএনপি সহ বড় বড় বিরোধী দলরা অনেক আন্দোলন করেছে, কিন্তু সেই আন্দোলনের রেজাল্ট আসে নাই। যাই হোক, আমি মনে করি না কারো আন্দোলনকে খাটো করে দেখছি। 16 বছর যাবৎ ছোটোখাটোভাবে আন্দোলন সবাই করেছে, কিন্তু সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে তারা বাধ্য হয়। কিন্তু এর পরবর্তী সময়, কারণ সরকার চলে যাওয়ার পর আপনি জানেন 16 বছর পর্যন্ত এই সরকার এই দেশের যত নিয়োগ, বিভিন্ন সেক্টরে যত নিয়োগ, প্রশাসনকে তারা এমনভাবে ঢেলে সাজিয়েছে যে এখন পর্যন্ত বলা যায় যে তাদের এই প্রশাসনকে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত বড় ধরনের কি করতে পারে না। প্রশাসনের যে নিয়মকানুন, সেই নিয়মকানুনভাবে তারা চেষ্টা চালাইছে, কিন্তু বাদ দিবেন করতে। একে যদি বীর জায়গায় নেন, বীরকে এর জায়গায় আনেন, তাহলে রেজাল্ট আবার একই হয়, কারণ বি একই প্রোডাক্টস। সুতরাং এটার রেজাল্ট কিন্তু সরকার খুব একটা করতে পারে না। এই জন্য এখন পর্যন্ত, তবে যে আপনি যে একটা বলছেন যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন দাবি দাবা নিয়ে, আসলে যেহেতু এই সরকার একটা সরকার আছে, রাজনৈতিক দলগুলোও তাদের দাবি দাবা মানে সাংবিধানিকভাবে যতটুকু দাবি দাবা করা যায় সেই দাবি দাবা সেটা সেইভাবে করবে। কারণ এই সরকার তো আমাদের আন্দোলনের, সবার আন্দোলনের ফসল। সুতরাং এই সরকারকে আন্দোলনের মাধ্যমে ব্যর্থ করে দেওয়ার মতো আন্দোলন করা, এটা তো আমাদের কারো কাম্য নয়।
এই সরকারের কাছে আমাদের দাবি আমরা জানাবো, ন্যায়সঙ্গত দাবি, এবং তাদের যতটুক দাবি তারা মানে পূরণ করার মতো সম্ভব সেটা হয়তো তারা চেষ্টা করবে, কিন্তু বাকিটা এই সরকারকে একবারে ব্যর্থ করে দেওয়া। বিগত একটা জিনিস দেখলেন যে মেয়র নির্বাচন হয়েছে, ওইটা ওই স্বৈরাচারের সময় একটা নির্বাচন হয়েছে। আমরা তো সবাই সকল দলেই, বিএনপি সহ সকল দলই বলছে যে ওই সরকার যত নির্বাচন করেছে সবগুলোই অবৈধ নির্বাচন, নির্বাচনের কোনো মানে ছিল না। সেই নির্বাচনগুলো এখন সেই নির্বাচনের এতে যে ছিল মেয়র সে তো এখন পলাতক। এখন এই আসনটা, এই জায়গাটা করার জন্য পরবর্তী সময় তারা যতটুক দেখাইছে আন্দোলন সংগ্রাম, সরকারকে বেকায়দায় ফেলে দেওয়া, এটাও আসলে এই মুহূর্তে কাম্য ছিল না। কারণ এটা কয়দিনের মেয়রই বা হবে। আবার যদি মেয়র ওই নির্বাচনকে যদি বৈধই না ধরা হয়, তাহলে সেই নির্বাচনের রেজাল্ট হিসাবে আপনারা মনে করছেন যে আপনাদেরকে কারচুপির মাধ্যমে বিভিন্নভাবে পরাজিত করা হয়েছে, তাহলে এত মেনে নেওয়া হয় ওই নির্বাচনটার একটা বৈধতা দেওয়া হয়। আওয়ামী লীগের আমলের একটা নির্বাচনকে বৈধতা দেওয়া মানে যে তারা যেই নির্বাচন করছে প্রত্যেকটাতে তো বৈধতা দিতে হবে। সুতরাং এই জায়গার মধ্যে তারা জিনিসটা এইভাবে বাপসি করে মনে হয় না, তারা মনে করতে যেনতেনভাবে আমাকে মেয়র হইতে হবে। এরপরে আরও অন্যান্য আন্দোলন আপনারা দেখেছেন। এখন বর্তমানে আজকেও আপনারা দেখলেন যে সচিবালয়ে যে একটা আন্দোলন চলতেছে, যে সচিবালয়ে যে আন্দোলন চলতেছে এটা কি যে এটা যে একটা জারি করা হয়েছে, অধ্যাদেশ জারি করা হয়েছে যে দোষী প্রমাণিত হলে তাদেরকে চাকরিচ্যুত বরখাস্ত করার একটা বিধান, এই যতটুকু আমি বুঝতে পেরেছি। এইটার জন্য তারা আন্দোলন করে। তাহলে কি সরকারি কর্মচারী হইলে তোমাদের 7 খুন মাপ, যত অন্যায় করবা, ঘুষ খাইবা, দুর্নীতি করবা, মানে কর্মস্থলে তারা অনুপস্থিত থাকতে পারবে, অনুপস্থিত থাকবা, এই সবগুলোকে সরকার মেনে নিতে হবে, তোমাদেরকে কিছু করা যাবে না। এটা উস্কানি দিতে পারবে অন্য আরো যারা তাদের কলিগ আছে। এইটা আমি আমার আলোচনার মধ্যে বলছি যে এখন মনে করেন এই যে যারা তারা আন্দোলন করতেছে, আমি মনে করি ফ্যাসিস্ট হাসিনার কোনো না কোনোভাবে তাদের সাথে যোগাযোগ, ইন্ধন সরকারকে ব্যর্থ করে দেওয়া, এইটা কি আছে কিনা সরকারকে ভাবতে হবে। সরকার এখন যদি কঠোর হস্তে, যে না, গতকালকে আপনারা দেখলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একটা পরিস্থিতির কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে গতকালকে সাক্ষাৎ করেছে, এবং এই সাক্ষাতের সবচেয়ে একটা সবাইকে যদি আমরা বলি, সবাই ওনাকে সাহস দিয়েছে এবং ওনার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যে আপনি কোনো রাগ এবং অভিমানের মাধ্যমে আপনি সরকারের দায়িত্ব ছেড়ে আপনি চলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা চাই যে সংস্কার, নির্বাচন এবং বিচার, এই তিনটা জিনিস আপনি করে যাবেন। সুতরাং এইটা তো তাহলে বোঝা গেল কি রাজনৈতিক দলগুলোর এখনও তার উপরে সেই আস্থা আছে, সমর্থন আছে, এবং তারা মনে করে যে ইউনূস সরকারের মাধ্যমেই বর্তমানে এই পরিস্থিতিতে উনি যে অবস্থাতে ক্ষমতা গ্রহণ করেছেন, এবং তিনি, তবে একটা কথা আছে যে উনি যে কোনো, আমি এই কথাটা বলেই ফেলি, উনি অনেকগুলো সংস্কার কমিশন করছেন, সংস্কারের রিপোর্ট ওনার কাছে আসবে, কিন্তু এই রিপোর্ট আসার পরে সেগুলোকে উনি বিশ্লেষণ করবেন, কোনটা রাখা যায় কোনটা রাখা যায় না, রিপোর্ট আসলেই তো উনি, কিন্তু আমরা দেখলাম যে নারী বিষয়ক কমিশন যখন রিপোর্ট জমা দিল, তিনি তড়িঘড়ি একটা কথা বললেন, এটা মনে হয় যে বলা ওনার ঠিক হয়েছে কিনা এটা ভাবা দরকার, যে আমরা এটা তাড়াতাড়ি যেটা পারা যায় তাড়াতাড়ি এগুলো বাস্তবায়ন করে দেব। ওনার এই একটা কথার কারণেই কিন্তু তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়া, হেফাজতে ইসলাম আমরা একটা সমাবেশ করছি, এইটা সহ আর অন্যান্য আমাদের উপরে যে সমস্ত মামলা মোকদ্দমা আছে এগুলো প্রত্যাহারের জন্য। তো এই কারণে আমরা জনসচেতনতা সৃষ্টির জন্য কিন্তু আমাদের এটা, এবং আপনারা সেই শোডাউনটা না করে তো টেবিলেও সমাধান করতে, আলোচনায় বসতে পারতেন। টেবিলে সব সমাধান হয়, শুনেন, এই দেশে টেবিলে সমাধান অনেকগুলোই হয় না, তবে রাজপথে তো আমরা কোনো ভাঙচুর করি না। জনগণ তো একত্রিত হওয়ার সুযোগ সাংবিধানিকভাবে আছে, একত্রিত হওয়ার, বক্তব্য দেওয়ার, এটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা করছি। সুতরাং আমরা এই সরকারকে ব্যর্থ করে দিতে চাই না, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই যে তিনি এই 3টা কাজের
অনেক দায়িত্ব নিয়েছেন, আমরা বড় দূরে মনে করি যে উনি সংস্কার করবেন, নির্বাচন করবেন এবং বিচার করবেন। বিচার হয়তো উনি শেষ করে যেতে পারবেন না, এবং পরবর্তী সরকার যাতে এমন না হয় যে এই সরকারের ধারাবাহিকতা, যে বিচার রেখে যাবেন বা যে সংস্কারের যে ধারাবাহিকতা উনি তৈরি করে যাবেন, এই ধারাবাহিকতাটা তারা ঠিক রাখবেন, এইটা প্রত্যাশা। এখন জনগণ ভাববে যে পরবর্তী কোন সরকার আসলে তাদের সেই ধারাবাহিকতা আমি ঠিক থাকবে। আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। মনিরুজ্জামান খান ফারুক রয়েছেন আমাদের সাথে। জনাব মনিরুজ্জামান খান ফারুক, আপনি শুনছিলেন আমরা যে বিষয়গুলো আলাপ করছিলাম, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এক ধরনের দূরত্বই বলবো, এবং সেটি মেটাবার জন্য বা সেই জায়গাতে যাতে কিছুটা কমে আসে সেজন্য রাজনৈতিক দলগুলো সাম্প্রতিক সময় তার সাথে আমাদের প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগও মানে বৈঠকেও বসেছে, সংলাপ হয়েছে। কিন্তু সার্বিকভাবে আপনার কাছে কি মনে হয় যে এই 8 মাসের মাথায় এসে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদক্ষেপে যে দূরত্ব তৈরি হলো, সেটি কেন? সেটি কি বোঝাপড়ার অভাবে কি কেন সেই বিষয়টি ঘটলো বলে আপনার কাছে মনে হয়? এই যে আমাদের এই বিপ্লবটা হলো, সেই বিপ্লবটা কিন্তু 2 মাসের আন্দোলনে হয়। আন্দোলনটা কিন্তু বিএনপি কিন্তু দীর্ঘ 17 বছর যাবত আন্দোলন করছে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। এই আন্দোলনটা কিন্তু আমাদের 1 দিন 2 দিন বা 1 মাস 2 মাস 3 মাসের নয়। এই ফ্যাসিস্ট সরকার 3টি নির্বাচন করেছে অবৈধভাবে। সেই নির্বাচনগুলো কোনো নির্বাচনই হয় না। প্রত্যেকটা নির্বাচনে বিএনপি যায় নাই, এবং এই হাসিনাকে সরানোর জন্য বিএনপি যেভাবে রাজপথে ছিল এবং বিএনপি যেভাবে কষ্ট করেছে, আহত নিহত হয়েছে, এটা অন্য কোনো দল হয় নাই বাংলাদেশে। এত অত্যাচার, এত জুলুম, এত মামলা মোকদ্দমা। আমি বরিশাল মহানগরের আহ্বায়ক, এই দেখেন আমার অবস্থা। আমাকে যেভাবে কুপিয়েছে, আমার বাঁচার কথা ছিল না। আমাকে 2টো মামলা দিয়েছে, ঢাকার সেই বিচারপতি বাসার হামলা এবং আপনার ওই রাজারবাগ পুলিশ ফাঁড়ি হামলা। এই 2টি মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বরিশাল বিভাগে একমাত্র আমাকেই দেওয়া হয়েছে এই 2টি মামলা। এই আন্দোলনের জন্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী হত্যা হয়েছে, পঙ্গু হয়েছে, খুন হয়েছে, এবং লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে এখনো 15-20টা মামলা আছে। কিছু মামলা চলে গেছে, তারপরে আছে। কাজেই এখন যদি আপনারা মনে করেন যে মামলাটা এই 2 মাসের যারা ছাত্ররা, হ্যাঁ, তাদের যেটা অবদান সেটা আমরা স্বীকার করি। এই জন্য যে তারাই বলে যে তারাই করেছে, এটা কিন্তু ঠিক না। এখানে সবাই ছিল। আজকে জামাত ইসলামী আছে, তারপরে অন্যান্য যারা হেফাজত ইসলাম আছে, প্রত্যেক দলেরই আমরা বলি অবদান আছে। কিন্তু মাঠে ময়দানে কিন্তু বিএনপিরই সবচেয়ে ক্ষতি হয়েছে। বিএনপি যেভাবে অত্যাচারিত হয়েছে, যেভাবে খুন গুম হত্যা হয়েছে, এবং লক্ষ লক্ষ নেতা, আমরা জেলখানায় ছিলাম, ঢাকা জেল, ঢাকার কেরানীগঞ্জের জেল, বরিশালের জেল, বোঝায় কি বিএনপি। হ্যাঁ, জামাত ছিল অল্প কিছু, তুলনামূলক কম। কাজেই আমরা বলবো যে এই যে ইন্টেরিয়র গভর্নমেন্ট, যেটা আমাদের সকলের প্রচেষ্টায় যেটা হয়েছে, আমি বলবো না যে আমাদের একলা আমরা গেইনি, আমরা সকল দলের প্রচেষ্টায় এবং সাধারণ মানুষ নেমে এসেছে এই ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য। এমন ভাবে সে দেশটাকে নিষ্পেষিত করেছে, লুট করেছে, বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। তার থেকে বাঁচার জন্য প্রফেসর ইউনূস সাহেব অত্যন্ত সম্মানিত লোক, পৃথিবীতে তাকে ভালো জানে, সে নোবেল বিজয়ী, তাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। একটা কথা বলি, যারা এখানে বসেছেন তারা ম্যাক্সিমাম আমলার। রাজনীতিবিদরা বোঝে মানুষের পালস। রাজনীতিবিদরা জনগণ কি চায়, জনগণের কি চাওয়া, এটা রাজনীতি যারা করেন, আপনারা যারা করেন, আমরা যারা করি, আমরা বুঝি। আমলারা সেটা বোঝে না। তা আমলা দিয়ে আপনি যদি সবসময় সবকিছু করতে চান, এটা হবে না। আমাদের এই দেশটাকে আমরা কিন্তু একটি নিরপেক্ষ নির্বাচনের জন্যই আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনের মূল এজেন্ডাই ছিল
যে ফ্যাসিস্ট হাসিনা প্রত্যেকটা নির্বাচন জোর করে প্রশাসন দিয়ে, তাদের গুন্ডা বাহিনী দিয়ে করেছে। সেই সব নির্বাচনে আমরা যাইনি। 18তে নির্বাচনে গিয়েছিলাম, আশ্বাস দিয়েছিল যে আমরা নির্বাচন করব, কিন্তু দেখা গেছে সেখানেও তারা সেই কাজটা করেছে। কাজেই তার বিরুদ্ধে আজকে যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা সম্মান করি, আমরা ইউনূস সাহেবকে সম্মান করি, তাকে পৃথিবীতে সম্মান করে, আমরা সম্মান করি। আজকে এই এনসিপি যে দলটার কথা আমরা বলি, বা যেটা একটা ছাত্ররা যে দলটা করেছে, তাদের কি রাজনীতি করতে করতে আসতে হবে। আপনি যদি তাদেরকে প্রথমে যদি আমরা মাথায় তুলে নেই, তাহলে কি অবস্থা হবে? আমরা জানি যে তাদের অবদান আছে, তারাও ছিল। তারা কিন্তু একসময় আন্দোলনে তাদের সাথে হারুনের ওখানে ডেকেছে, তারা এসে বলেছে হ্যাঁ আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, আমরা আন্দোলন মুক্ত করলাম। তখন আন্দোলনে এক দফার আন্দোলন কে কিভাবে আসে? তারা তো কিন্তু আপনার এটা কি মনে আছে? তারা বলে নাই হারুনের ওইখানে গিয়ে কথাবার্তা বলার পরে বলছে আমাদের দাবি দেওয়া মেনে নিয়েছে, আমরা চলে যাব। চাপের মুখে তখন কিন্তু এক দফা আন্দোলনের ডাক এসেছে, এই অবৈধ সরকারকে সরে যেতে হবে। সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার এখানে অনেক অবদান, সে লন্ডনে ছিল, তারও অনেক অবদান আছে। কোথায় তাদেরকে দিতে হবে, কোথায় নিতে হবে, কোথায় আন্দোলন করে এই অবৈধ সরকার হটাতে হবে, অনেক অবদান আছে, আপনারা সবাই জানেন। আমাদের একটি কথা হলো যে ইউনূস সাহেব যেখানে আছেন, আমরা তো চাই যে সে থাকুক, তার আন্ডারই একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হইল শেষ একটা অবস্থান, যেটা হলে একটা নির্বাচিত সরকারই পারে দেশটাকে নিয়ন্ত্রণে আনতে। আজকে যারা এখানে ম্যাক্সিমাম আমলা, জনাব মনিরুজ্জামান ফারুক, আপনি বলছিলেন যে একটি নির্বাচিত সরকার পারে এবং সরকারের উচিত যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দেয়া এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়া। কিন্তু সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সবারই রয়েছে, সবার সেই আকাঙ্ক্ষা আছে। তার জন্য যে পরিবেশ দরকার, যেই সংস্কার দরকার, যদি পুরাতন অবস্থাটি বিদ্যমান থাকে তাহলে তো নিশ্চয়ই অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে লাভ হবে না। সেই জায়গায় সেই সংস্কার করবার সুযোগটুকু তো দিতে হবে, কি মনে করেন? না, সেই সুযোগটা তো আমরা তো বলি নাই যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। আপনি তো সব শেষ করতে পারবেন না, ঠিক না? যে সংস্কারগুলো একদম দরকার, যে সংস্কারগুলো নির্বাচনী সংস্কার, এবং সংস্কার তো চলবে। সংস্কার যত গভর্নমেন্ট আসবে বা সংস্কার মানুষের চাহিদা বাড়বে, মানুষের অনেক কি আসবে, সংস্কারের একটা চলমান প্রক্রিয়া, এটা চলবে। এখন আপনি যদি সংস্কার যেগুলো দরকার, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারটা দরকার, মানে প্রশাসনকে সঠিক জায়গায় আনতে হবে, ঠিক না? তারপরে যে বাধাগুলো সংস্কারের যে বাধাগুলোতে নির্বাচনটা সুষ্ঠু হয়, তারপরে আপনি নির্বাচিত গভর্নমেন্ট আসবে, যাকেই ভোট দুক, যেই আসুক। আমরা তো বলি না যে বিএনপি ক্ষমতায় আসবে, যে দলকে জনগণ মেনে নেবে, বাকি সংস্কার সেই সরকার সে করবে, তারপরে আবার করবে। সংস্কার তো থাকবেই, মানুষের দাবি আর মানুষের চাহিদা শেষ নাই। সংস্কার কিন্তু সবসময় চলমান প্রক্রিয়া, চলবেই। এখন যেই সংস্কারগুলো দরকার, আরেকটা জিনিস না, কিন্তু যেই সংস্কার দরকার, মনিরুজ্জামান ফারুক, আপনি একটু বলবেন যেই সংস্কার দরকার সেই সংস্কারগুলো করবার জন্য সরকারকে কাজ করার যে সুযোগ দেওয়ার কথা আমি বলছি, সেই জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল বাদেও আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে নানামুখী দাবি দেওয়া, এবং প্রতিনিয়তই সেগুলো দাবি দেওয়ার চাপ বাড়ছে। সেগুলো কতটা যৌক্তিক অযৌক্তিক সেটি হয়তো ভিন্ন বিতর্ক, কিন্তু এগুলো তো সরকারকে সামাল দিতে হচ্ছে। সেই জায়গায় রাজনৈতিক দল হিসেবে আপনারা কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছেন? আমাদের কথা হলো যে আপনার যে এইভাবে যে সংস্কারের কথা আমরা বলছি, আর একটা নির্বাচন, একটা রোড ম্যাপ যদি দেয়, নির্বাচন, হ্যাঁ ঠিক আছে, যে বলছে যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে, সেটা যদি সেই রোড ম্যাপ ঘোষণা করে, সংস্কারও চলবে এর মধ্যে, বাকি যে সংস্কারগুলো দরকার, আর রোড ম্যাপ ঘোষণা করলে আমার মনে হয় এইসব ঝামেলা অনেক কমে যাবে, ঠিক না?
আজকে যেভাবে আপনারা আমাদের প্রফেসর ইউনূস সাহেব যেভাবে চিন্তা করছেন, আরেকটা জিনিস দেখেন যে একটা বৈষম্য ছাত্র যারা, তারা সরকারেও আছে, আবার রাজনৈতিক দলও করছে না, তারা তো কোনো দলের, আমি বলছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছে তাদের ছাত্র প্রতিনিধি আছে ওখানে, কিন্তু সেই প্রতিনিধি দুজন তো কেউ এনসিপির সাথে জড়িত না। সেটা কি ঠিক? সেটা কি সঠিক বলেন? তারা তো এনসিপির সাথে জড়িত না। এনসিপি থেকে তো তারা আসছে, তারা বৈষম্য বিরোধী এনসিপি দল এখন পর্যন্ত তো তারা কাগজে কলমে এনসিপির সাথে জড়িত না, এটা একটা পাবলিক পারসেপশন। বৈষম্য বিরোধী ছাত্র দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মেইন, ঠিক না, তাদের কিছু প্রতিনিধি ওখানে রেখে দিয়েছে, আবার এখানে বেহাইরেও আছে। তাহলে কি হলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেবলমাত্র এনসিপিতেই আছে তা না, বেসরকারি ইউনিভার্সিটিতে আছে, বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলন। ইসলামের আছে কেউ বলেন? আছে? এখন তো রাজনৈতিক দল। আমি যত কথাই বলি, আমি সরকারে আছি, আমি এনসিপি তৈরি করছি, আমরা এনসিপির যারা সমন্বয়কারী প্রধান সেই সমন্বয়কারীর মধ্যে থেকেই তো তারা ওইখানে গেছে। না, তারা সমন্বয়কারী ছিল না, তারা সমন্বয়কারী ছিল না। যে দুজনের কথা আপনি বলছেন তারা এনসিপির সমন্বয়কারী ছিল না। এনসিপির দলটা গঠিত হয়েছে পরে, তারা উপদেষ্টা পরিষদে গেছে আগে। এনসিপির সমন্বয়কারী না, বৈষম্য বিরোধী। জি, বৈষম্য বিরোধী সমন্বয়কারী, তখন সবাই বৈষম্য বিরোধী ছিল, একসাথে ছিল। জি, তারা একসাথে। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট, আমরা বুঝতে পেরেছি আপনি যেই স্পিরিটে বলছেন বা যেই বিষয়টি তুলে ধরতে চাচ্ছেন সেটি একেবারে স্পষ্ট। এটা একটি পারসেপশন। অবশ্যই ভবিষ্যতে কি হয়, আসলে তারা যে এখন উপদেষ্টা পরিষদে আছে, সেখান থেকে পদত্যাগ করার পরে অন্য রাজনৈতিক দলেও তারা যুক্ত হতে পারে, সেটি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমি সেই বিষয়গুলোতে আসব, একটু শুনে আসি মেজর জামাল হায়দার। যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের, যেটি বলছি আমরা, দ্বন্দ্বমুখর রাজনীতি, এই জায়গাতে আপনার কাছে কি মনে হয় যে এই রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের দাবি দেওয়া যখন প্রতিনিয়ত আসতে থাকে, সরকারের দায়িত্ব পালনের ক্ষেত্রে তো নিঃসন্দেহে এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়ে যায়। যেই সরকারকে আমরা বলছি একটা নির্বিঘ্ন দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার কথা বা প্রত্যাশা করছি সেরকম, সেই জায়গাতে এই পরিস্থিতিগুলোকে কিভাবে দেখছেন? ওকে, অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে আজকের কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমি আসলে এই আন্দোলনটাকে যেভাবে দেখি সেই ভাবনা থেকেই আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই যে 18 বা 20 কোটি মানুষের দেশ হঠাৎ করে 15-16 বছরের একটা শাসককে একেবারে গণ অভ্যুত্থানের মাধ্যমে বের করে দিল, কিভাবে করলো? মানে এই জনমানুষের আকাঙ্ক্ষাটা কি ছিল আর কিভাবে তারা এই কাজটা সম্পন্ন করেছিল, সেটা ইম্পর্টেন্ট খুবই। দেখেন, ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসলে কি ক্ষতি করেছিল বাংলাদেশে? অপরাধগুলো বড় দাগের কি ছিল? তো বড় দাগের অপরাধগুলোর মধ্যে আমাদের ভোটাধিকার ধ্বংস করা হয়েছিল, গণতন্ত্র নষ্ট করা হয়েছিল, লুটপাট ছিল, তারপরে ইসলামিস্টদেরকে এক ধরনের অনেক চাপের মধ্যে রেখেছিল, এবং সবচেয়ে বড় যে অপরাধটা করেছিল সেটা হচ্ছে সার্বভৌমত্বের বিশাল রকমের একটা ক্ষতি করেছিল। তো আসলে জন আকাঙ্ক্ষার আপনি যদি দেখেন যে মানে সম্পৃক্ত হওয়ার জায়গা, আমার পক্ষ থেকে আমি হচ্ছে সার্বভৌমত্ব ধ্বংস হয়েছিল। তো সেই জায়গাটাতে যদি প্রথম জিনিস চিন্তা করি, আর দ্বিতীয় জিনিস হচ্ছে সুশাসনের একটা আকাঙ্ক্ষা ছিল। দেখেন, আমাদের আসলে আপনি যদি সবাই আমাদের মানুষরা, বাংলাদেশের মানুষ বা তরুণ যারা সেন্সেবল মানুষ, তাদেরকে যদি জিজ্ঞেস করি আসলে আপনি দুইটা জিনিস পিক করবেন, অনেক আকাঙ্ক্ষা থাকবে। দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে আমি সার্বভৌমভাবে বাঁচতে চাই, একজন মাথা উঁচু করে বাংলাদেশি হিসেবে বাঁচতে চাই, আর একটা জিনিস হচ্ছে সুশাসনটা জানি থাকে। এই দুইটাই হচ্ছে প্রত্যাশা, বাকি কাজ কিন্তু নাগরিকরা করবে। সো এইটা একটা কাজ। এখন আমরা অনেক চিন্তা ভাবনা করে, উনি সবচেয়ে যোগ্য ছিলেন এবং প্রফেসর ইউনূস সাহেবকে আমরা নিয়ে আসছিলাম, সবাই মিলে চিন্তা করেছি এবং বেস্ট পসিবল সলিউশন, এইটাতে কোনো দ্বিমত নাই। এখন ওনার রাষ্ট্র পরিচালনার হয়তো মানে অভিজ্ঞতার জায়গাটার একটা 100 থাকতে পারে, উপদেষ্টা থাকতে পারে। উনি একটা ডে টু ডে সরকার পরিচালনা করবেন, থেমে না গিয়ে, আর 3টা কাজ করবেন। একটা হচ্ছে বিচার করবেন ফ্যাসিস্টের, 2 নম্বর হচ্ছে সংস্কার করবেন, 3 নম্বর হচ্ছে উনি করবেন হচ্ছে একটা সুষ্ঠু সুন্দর ভোটাধিকারের ব্যবস্থা করবেন, নির্বাচন করবেন। এই তো সিম্পল কাজ। তো এখন দেখা যাচ্ছে যে প্রায়োরিটি আপনি কোনটা করবেন। প্রায়োরিটিতে যদি এখন মনে করেন নারী সংস্কার প্রায়োরিটি হয়, তাইলে তো আসলে অনেক কনফ্লিক্টিং। আমার তো এই কার্ডটা দরকারই ছিল না।
আমার দরকার ছিল হচ্ছে জিনিসগুলোকে সাজানো, রাষ্ট্র কাঠামোকে সাজানো, যেন ভোটাধিকারের জায়গাটাতে কোনো দুর্বলতা না থাকে। এখন পর্যন্ত পুলিশ দুর্বল, তারপরে সেনাবাহিনী এক রকমের অবস্থায় আছে, এবং এবং মনে করেন যে মাঠ পর্যায়ে যে প্রশাসন, সেইটা দিয়ে কি আসলে এই মুহূর্তে ভালো একটা নির্বাচন আদৌ হওয়া সম্ভব? আরেকটা জিনিস হচ্ছে, নির্বাচন হলো, সবাই যার যার ভোটটা দিলাম, তারপরে আগের মতোই চাঁদাবাজি, দুর্নীতি এগুলো থাকলো। আসলে আমাদের নির্বাচন কেন চাচ্ছি? কিছু মানুষ ক্ষমতা দখল করবে, সিদ্ধান্তের ক্ষমতাটা দখল করবেন, সেখান থেকে অর্থনৈতিক বেনিফিট হবে, আদারওয়াইজ মানে অ্যাসপিরেশনটা কি তার? সো এই কাজগুলো যেহেতু হবে, তো আমার মনে হয় যে সংস্কার ওই পর্যন্ত করা দরকার যে নির্বাচন হলো, একজনকে আমরা নির্বাচিত করলাম, কিন্তু আসলে কাজের পরিবেশটা পুরনো মতোই থাকলো, পুরনো স্টাইলেই থাকলো, তাহলে তো আসলে আবার কি আমরা জুলাই অভ্যুত্থান করব, আবার রক্ত দেব, সেই একটা দুষ্টু চক্রের মধ্যে পড়ে গেলাম না? সেটা তো হওয়া সম্ভব না। যার কারণে যার সংস্কারটা দেখেন, এখন অনেকগুলো সংস্কার সামনে আসছে, সরকারি কর্মচারী বা সচিবালয়, এনবিআর, ভালো খারাপ সেটা দ্বন্দ্ব হতে পারে, বাট আমার কাছে খুবই বিরক্ত, মানে অসহায় লাগে যে আপনি ফ্যাসিস্টের ধ্বজাধারী ছিলেন, অবশ্যই ছিলেন, 16-17 বছরে আপনি ছিলেন, আপনি দুষ্টু ছিলেন, সেটা বেশি প্রবলেম না এই বাস্তবতায়, আজকের বাস্তবতায়। আপনি দুষ্টু থেকে ভালো হতে চাচ্ছেন না, আপনি সংস্কার চাচ্ছেনই না, সেটা কিন্তু খুব একেবারে মানে খুবই অনাকাঙ্ক্ষিত, এবং আমি মনে করি যে ইল্লাক, একেবারে দুর্ভাগ্য একটা জাতির জন্য। কাজ খুবই সিম্পল ছিল, আমরা প্রফেসর ইউনূসের যে ব্র্যান্ড ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড, সেটাকে ইজিলি কাজে লাগাইতে পারতাম, এবং সেখান থেকে আমাদের অর্থনীতি সচল হতে পারতো, সব কিছুই সম্ভব ছিল। আমি জানি না কেন এটার মধ্যে পড়ে গেছে। মেবি এরকম যে যেই মানুষগুলো রাজনীতি করে না, পল্টন বা বঙ্গবন্ধু এভিনিউ মুখী না, সেই মানুষগুলো আসলে রাষ্ট্রযন্ত্রে কন্ট্রিবিউট বেশি করতে পারে না, তাদের ভয়েসগুলো আসে না, এবং তাদের স্টেকটা অনেক স্ট্রং না, যার কারণেই ঘুরে ফিরে ওনাদের কথাই প্রতিদিন টকশোতে মানুষ শুনতে থাকে, এবং মানে ডিসিশন মেকিংয়েও মানুষ এখন মনে করেন যে একটা ক্রিটিক্যাল জিনিস করিডোর, এবং মনে করেন পোর্ট ব্যবস্থাপনা, এখন 2 লাইন থেকে 2 ধরনের প্রচারণা চলছে, একেবারে 2 মেরুর, বাট সত্য তো একটা। তাহলে পরে এই জিনিসটাকে আরও কিভাবে 18 কোটি মানুষের কাছেই মানে প্ল্যাটফর্মে দেয়া যায়, সেই মেকানিজমগুলো খুব বুদ্ধিবৃত্তিক। দেখেন, আমরা যখন জুলাই আগস্টে ছিলাম, যখন একেবারে রাস্তায় ছিলাম, খুব ভালো লাগতো যে মেধা না কোটা, কিন্তু আসলে যেদিন থেকে মানে নতুন করে শপথ নেওয়া হইলো, মেধার জায়গাটা কোথায় গেল? আমরা কেন ইন্টেলিজেন্টলি সলিউশনগুলো ক্রিয়েট করতে পারতেছি না? মানে আমরা প্রবলেম ডিনামিক্সটাকেই হয়তো অ্যাড্রেস করতে পারছি না, অ্যান্ড ফিলোসফিক্যালি ওই জায়গাতে পৌঁছে ওইটার একটা মানে ফিলোসফিক্যাল সলিউশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যেমন আমার ন্যারেটিভটা খুব ইম্পর্টেন্ট, যে আমি আসলে যুদ্ধ মানে কি করেছিলাম, আমি আসলে সার্বভৌমত্ব, দেখেন ফ্যাসিস্ট গভর্নমেন্ট সবচেয়ে ক্ষতিকর কাজটা করেছিল, আমার শত্রু রাষ্ট্রের পারপাস সার্ভ করতো। আমি বাংলাদেশি হিসেবে আমি আলোকিত, আমি উজ্জীবিত থাকতে পারতাম না, আমি এক ধরনের চাপের মধ্যে থাকতাম। সো জিনিসগুলো ইন্টেলিজেন্টলি করতে হবে, মেধা না কোটা, শুধু এটা রাজপথের আওয়াজে না। আপনি কয়টা কাজ মেধার মধ্যে হয়েছে বলেন? আমি নিজে একটা কাজ করি, আমি কৃষকের নকল ভেজাল দুষ্ট চক্র থেকে বের করে আনার জন্য একটা ইন্টেলিজেন্ট সলিউশন বের করেছি। আজকে 8 মাস আমি এমন কোনো জায়গায় যাই নাই, এবং কৃষি উপদেষ্টার সাথেও দেখা করলাম 2 মাস আগে, গতি পায় না, অ্যাজ ইফ প্রবলেমটা তো জাতি, আমি আমার মেধা দিয়ে এটা সলিউশনটা ক্রিয়েট করেছি, বাট এটা আসলে সেইভাবে আগাচ্ছে না। আমি ছাত্রদেরকেও কিন্তু গিয়ে প্রেজেন্টেশন দিয়েছি যে তোমরা তো এখনো সেইভাবে গণমানুষকে খুব বেশি কিছু দিশো, সেরকম আমি দেখি নাই। আমি একটা প্রুভেন সলিউশন ক্রিয়েট করেছি, সেই সলিউশনটা আমি দিতে চাচ্ছি, জাস্ট আমাকে ব্যবস্থা করে দাও। সো হতাশার জায়গা আছে, বাট দেয়ার ইজ দ্যাট খুব সিম্পল। আমার কাছে সলিউশনগুলো অনেক সিম্পল লাগে। আমি আসবো আবার আপনার কাছে, জনাব আহমেদ আলী কাসেমি। আমরা যেই আলাপটি আসলে করছিলাম, যে এই যে রাজনীতিতে দ্বন্দ্বমুখর পরিবেশ, এর পেছনে রাজনৈতিক দলগুলোর এক ধরনের বোঝাপড়ার অভাব আছে কিনা, কিংবা কেউ কেউ বলছে খুব তড়িঘড়ি করে ক্ষমতার দিকে যাওয়ার বিষয়ে, কেউ আবার বলছেন যে আগের যেই ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় কোনো কোনো ক্ষেত্রে ফিরে যাওয়া হচ্ছে। জনগণের ভিতর যে পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা ছিল, সেই পরিবর্তন আসলে 8 মাসে খুব একটা দেখা যায় নাই। রাজনৈতিক দলগুলোর প্রতিও কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ হতাশা প্রকাশ করছেন। আপনার কাছে কি মনে হয়? আমি যেটা মনে করি, আপনি 2 ধরনের কথা বলছেন। একটা হলো যে 8 মাসে যতটুক
কাজ করার দরকার। আমার মনে হয় যে সরকার অর্থনৈতিক দিকে কিছুটা খেয়াল করছে, এটাও তো একটা বিরাট চালিকা শক্তি দেশের জন্য। এটা কিন্তু বিচার সংস্কারের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে এখন পর্যন্ত সেভাবে আমাদের দৃশ্যমান মানে বড় ধরনের কোনো সংস্কার আমরা দেখতে পাচ্ছি না আর কি। আপনি যেটা বললেন যে বিভিন্ন দল চাচ্ছে যে আসলে এই সরকারটা আসার পরে এই যে রাজনৈতিক দলগুলোর একটা হিসাব কিতাব, তাদের হিসাব কিতাবে যারা মনে করে যে পরবর্তী শাসক আমরা, এই সরকার তো একটা জিনিস এখন পারে না যে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমরা দেখলাম যে সারা দেশগুলা বিভিন্ন জায়গা যেগুলা আওয়ামী সন্ত্রাসীদের দখলে ছিল এগুলা আরেকটা শ্রেণীর দখলে চলে গেছে। কোন শ্রেণী তারা স্পষ্ট করে বলেন? না, স্পষ্ট এটা আপনার সবাই মানে একটা শ্রেণী যারা দখলে গেছে, দখলদার কারা, এটা এই দেশের মানুষ অবশ্যই জানে। সুতরাং এর থেকে স্পষ্ট করার কি আছে? আচ্ছা, মানে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে সেই দায় নিতে হয়। মনে করি যে এই যে দখলদারিত্ব হইল এবং তাদের মধ্যে একটা অহমিকা ক্ষমতায় প্রায় আইসা গেছে, এই ধরনের একটা ধারণা, এবং ছোটখাটো দলগুলাকে তুচ্ছ তাচ্ছিল্য সুরে তাদের বড় বড় লিডাররা যে কথাবার্তা বলে, এগুলোর দ্বারাতে অকৃতজ্ঞ। ওই যে আমার ভাই ফারুক ভাই বললেন যে এটা আমাদের আন্দোলনে, ওই ছাত্রদের আন্দোলনে শুধু হয়ে যায় নাই, আমাদের যে কন্টিনিউ যে আন্দোলন সেটার দ্বারাতে হয়েছে। আপনার কথা অসুবিধা আমরা অস্বীকার করি না, কিন্তু এই আন্দোলন তো আপনাদের আন্দোলনে তো পানি পায় নাই। যতবারই আন্দোলন করছেন এই আন্দোলন কোনো এরকম অবস্থা তৈরি হয় নাই। দেখা গেছে বিরাট বড় সমাবেশ হয়েছে পল্টনে, সেই সমাবেশের মধ্যে তারা একটা বিশৃঙ্খলা লাগায় আপনাদের সব নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হামলা দিয়া কারাগার ভর্তি করেছে, মির্জা ফখরুল সব সহ। এই যে আপনি যেটা বললেন যে বিচারপতির বাসায় আক্রমণ, সেটার মামলার আপনি আসামি। আপনি ওই দিন বিচারপতির বাসায় আক্রমণ করছেন কিনা এটা তো আমরা জানি না, কিন্তু আসামি তো আপনি হয়েছে। এই যে এত কিছু করার পরে বিএনপি এই 16 বছর যাবৎ বিএনপির ওনাদের বক্তব্য অনুযায়ী যে বিএনপির উপরে নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে, তারা কারারুদ্ধ হয়েছে, সব কথা মানলাম। কিন্তু এখন তো মনে হয় এই ফ্যাসিস্টের পরিবর্তন পরে আপনারা মনে হয় যে সব কিছু ভুলে গেছে, এইটা কিন্তু মনে হইতেছে। কিভাবে ওনাদের কার্যকলাপে এটা কিভাবে ভুলে গেছে আরো পরিষ্কার করতে বলেন আপনি। সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় মানুষের হয়েছে যে আজকে আওয়ামী লীগের লোকেরা বক্তৃতা করতে গিয়া বিএনপির মধ্যে যোগ দিয়েছে, বক্তৃতা করতে গিয়া সে বক্তৃতা শেষে জয় বাংলা করে বক্তৃতা শেষ করে, কথা বুঝছেন? কারণ দীর্ঘদিনের অভ্যস্ত, এই যে দীর্ঘদিন যাবৎ তারা যে জয় বাংলা বলছে, এখন তারাই বিএনপিতে যুক্ত হয়ে গেছে। অনেকে হঠাৎ করে তো মানে জিন্দাবাদ আসে না তাদের মধ্যে, তাই না? জয় বাংলায় আসে। এরা কিভাবে অনুপ্রবেশ করলো? সুতরাং এখন তো বিভিন্নভাবে কথা আসতেছে যে আজকে এই ফ্যাসিস্টরা দীর্ঘদিন যাবৎ এই দেশকে শোষণ করে চাঁদাবাজি করে যে সমস্ত অর্থ তারা সংগ্রহ করেছে, এখন এই অর্থকে টিকে থাকার জন্য তারা ব্যয় করতেছে, এবং তাদের সেই আশ্রয়স্থল কারা, এইটা তো এইগুলো কিন্তু এই সরকারের আমলে দেখেন বড় ধরনের যে বিএনপির আওয়ামী লীগের সময় রাজপথে বা বিভিন্নভাবে যত অন্যায়ের সাথে জড়িত ছিল সেগুলা, সেই ধরনের মানুষ কিন্তু তারা গ্রেফতার হয় নাই সেই পরিমাণ। কয়জন লোক গ্রেফতার হয়েছে? এত বড় এর বাহিনী যারা দেশ শাসন করছে তারা প্রত্যেকটা, কোনো বাংলাদেশের কোনো সেক্টর নাই যে সেক্টরের মধ্যে তাদের আধিপত্য ছিল না, কিন্তু তারা কি সেই পরিমাণে তারা গ্রেফতার হয়েছে? সেই পরিমাণে তারা গ্রেফতার হয় নাই। তাদের সব কিছু ঠিক আছে, এখন শুধু খালি একটা মানে স্লোগান কোন সময় দিব এদের অপেক্ষায় আছে। এই কয়েকদিন আগে সেই স্লোগানের ব্যবস্থা তারা যে তাদের আমাদের এই গত কয়েকদিন আগে আমরা যেটা যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করার একটা গুঞ্জন শোনা গেছে, এই যে গুঞ্জনটা কেন শোনা গেল, তার এই মান অভিমান কেন তৈরি হইল? এবং এটা উপদেষ্টা হয়তো মনে করে যে নির্বাচিত ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে যাবে তারা আমাদেরকে যেভাবে অসহযোগিতা করতেছে, এই সময় উনি একজন অসহায়ের মতো এতদিন ক্ষমতা দেয় যে আমি আর টিকতে পারতেছি না,
তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এরকম। তাই এই যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে চাপের উপরে রাখতেছেন, চাপের উপরে না রেখে সহযোগিতা করে আপনাদের তো এমন জেনতেন নির্বাচনে কেন ক্ষমতায় আসবে একটা দল? একটা ভালো নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচন, এমন কম্পিটিশন হবে যে নির্বাচনে, এবং মানুষ ভালো। এখন তো আমি মনে করি এই মুহূর্তে যদি ভোট মানে এই মুহূর্তে যদি এই অবস্থাতে যদি নির্বাচন হয়, তাহলে ভোট কেন্দ্র আগে আওয়ামী লীগ দখল করছে, এখন আরেকটা পার্টি দখল করবে। তাদের আধিপত্য সব জায়গায় এখন আছে এবং অন্যরা এখানে কিছু করতেই পারবে না, এই একটা অবস্থা হয়ে যাবে। এই আইন শৃঙ্খলা বাহিনী আছে, নির্বাচন কমিশন আছে, তারা কেউই সেটি প্রতিরোধ করতে পারবে না। এখন পর্যন্ত আপনি দেখবেন যে ফ্যাসিস্টের পরে, আমি তো এই কথাটা আগেও বলছি যে আইন শৃঙ্খলা এই 16 বছরের নিয়োগ যেগুলা পুলিশে বলেন, অমুক জায়গায় বলেন, সব জায়গায় কিন্তু ওই হাসিনার পেতার তারা নিয়োগ পাইছে। এই দেশের কোনো মেধার ভিত্তিতে হয় নাই, একটা মাত্র পরিচয় তুমি ছাত্রলীগ কিনা, ছাত্রলীগের থেকে আসছো কিনা, এই পরিচয়, কোনো শিবিরের পরিচয় যদি কোনোভাবে জানতে পারে সে খুব মেধাবী, কিন্তু কোনো না কোনো ধর্মীয় ফ্যামিলির কোনো একটা ছেলে, তার নিয়োগ হয় না। কারণটা কি? এটা তো আমরা দেখছি। তো এই যে এই অবস্থায় যে প্রশাসনকে রাইখা গেছে, এরা তো একটা বিশেষ কারণে এখন এরা চুপচাপ আছে। এই যে সচিবালয়ে তারা এই শুরু করছে, এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এদেরকে যদি দমন না করতে পারে এই সরকার, তাহলে নির্বাচন কাদেরকে দেয়া করবে? এই বিভিন্ন জায়গায় ডিসি, এসপি যারা বিগত নির্বাচনের মধ্যে হাসিনার নির্বাচনগুলা করছে, হাসিনাকে ফাঁস করাইছে, এরাই তো এখন প্রশাসনে আছে। এখন একটু সময় না নিয়ে সেইভাবেই যদি আপনারা জেনতেন নির্বাচন করেন, তো শুধু খালি মানে চেয়ারের লুকের পরিবর্তন হবে, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হবে না। ওই দলগুলা আগে যারা মাঠে আন্দোলন করছে, আবার তারা মাঠে ফিরে যাবে, আবার তারা সেই আন্দোলন করবে। হ্যাঁ, এই দেশের মধ্যে সেই স্থিতিশীলতা ফিরে আসবে না। আমরা মনে করি যে নির্বাচন একটা সংস্কারের পরে এবং ফ্যাসিস্টের বিচার এই দেশের মানুষ দৃশ্যমান দেখতে চায়, এরপরে নির্বাচন হবে। অসংখ্য ধন্যবাদ জনাব মনিরুজ্জামান খান ফারুক। আপনি শুনছিলেন জনাব মাওলানা আহমেদ আলী কাসেমি বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন, আপনি সেই সব প্রসঙ্গ ধরেই যদি আলোচনা শুরু করেন। ধন্যবাদ। মানে একেবারে যদি এক কথায় বলতে হয় যে আপনার সরকারকে চাপে রেখে নয়, বরং সহযোগিতা করে যদি নির্বাচনের পথে এগিয়ে যান, সেটি মনে হয়। চাপের তো প্রশ্নই আসে না। বিএনপি সরকারকে চাপ দিয়েছে, এটা তো কথাটা ঠিক না। এই কথাটা যে উনি বললেন যে আমরা চাপে রাখছি, আমরা কি চাপেটা রাখলাম আপনারা বলেন? আমাদের কথা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন যে আমরা একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট এনেছি, কি জন্য এনেছি? একটা ভালো নির্বাচন দেওয়া, একটা সঠিক সুন্দর নির্বাচন দেওয়া, আর ফ্যাসিস্টদের বিচার করা, এই তো। জি। আর হলো গিয়ে যে নির্বাচনটা সঠিক স্বচ্ছ হবে, সেই নির্বাচন, সেই অনুযায়ী কিছু সংস্কার করা। যে আপনার 10 মাস চলে গেছে, 10 মাসে কতটুকু সংস্কার করা হয়েছে? ঠিক না? প্রশাসন তো তারাই, প্রশাসন তো আর আমরা করিনি, প্রশাসন তো যারা এই প্রশাসনে আসেন তারাই তো তাদেরকে সব জায়গায় দিয়েছে, ঠিক না? বিভিন্ন জায়গায় আপনাদের মতাদর্শের লোকজনও রয়েছে, আমাদের লোকজন, হ্যাঁ থাকতেই পারে, এটা তো আমরা দিইনি, এটা দিছে তো গভর্নমেন্ট দিছে, ঠিক না? এখানে কি জামাতের লোক নাই? না, নিঃসন্দেহে আছে, কিন্তু ইসলামের লোক নাই। তৃণমূল পর্যায়ে বা বিভিন্ন জায়গায় আপনাদের ছোট্ট দল, জি, কিন্তু তৃণমূল পর্যায়ে বিভিন্ন জায়গায় জনাব মনিরুজ্জামান ফারুক, তাদের ছোট একটু দল, জি, তাদের যদি থাকতে পারে 2 জন 3 জন ক্যাবিনেটে, ঠিক না? তাহলে তো বিএনপি একটা বিশাল দল, নিঃসন্দেহে থাকবে, স্বীকার করেন না নিঃসন্দেহে স্বীকার করেন, ঠিক না? তা কাজেই একটা বড় দল, যেখানে আমাদের নেত্রী দীর্ঘদিন যে অত্যাচার হয়েছে, কিভাবে তাকে অত্যাচার করা হয়েছে, আমাদের আরাফাতুর রহমান কোকোকে পিটিয়ে মেরেই ফেলল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কিভাবে আপনি দেখেন ঝুলিয়ে উলঙ্গ করেছে, ঠিক আছে? এইভাবে যে অত্যাচার গুলো সহ্য করছে এই যে 17 বছর,
হ্যাঁ, সবকিছু বিপ্লব তো হবে, বিপ্লব হতে একটা সময় আসে। জি খালি ছাত্ররা, জনাব ছাত্রদেরকে আমরা মনিরুজ্জামান ফারুক, মনিরুজ্জামান ফারুক, সাধারণ মানুষ জনাব মনিরুজ্জামান ফারুক, একটা ক্ষেত্র আনতে কিন্তু অনেক সময় লাগে। এক মিনিট একটু যদি আপনি শুনেন তাহলে আরো সুবিধা হয় আপনার জন্য কথা বলতে। সেটি হচ্ছে যেটি মাওলানা আহমেদ আলী কাসেমি বলছেন যে এই যে আপনাদের উপর যে গুম খুন নির্যাতন হামলা মামলা যেটি হয়েছে সেটি সবকিছু স্বীকার করছেন, সেটি হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে বা সেই জায়গার কথা চিন্তা করে বিএনপির নেতাকর্মীরা বিশেষ করে তৃণমূল পর্যায়ের বিভিন্ন জায়গায় যে অসঙ্গতির কথা শোনা যায়, যে চাঁদাবাজির কথা শোনা যায় বা যে দখলদারিত্বের কথা অভিযোগ পাওয়া যায়, যেগুলোর বিষয়ে অভিযোগই আমি বলবো, সেই সব বিষয়গুলোর ক্ষেত্রে আপনারা কতটা ভূমিকা রাখতে পারছেন বা সেই বিষয়গুলোর হ্রাস কতটা টেনে ধরতে পারছেন? 800 বেশি লোক বহিষ্কার হয়ে গেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা রেগুলার বলে এবং আমরা নিজেরাও বলি, একটা বিশাল দল, একটা পরিবারে যদি 10টা ছেলে থাকে, 2টা ছেলে হলে কন্ট্রোল করা যায়, 10টা 15টা ছেলে থাকে যে একটা বিশৃঙ্খল করবি, ঠিক না? এখন সেইটার হচ্ছে কি, সেটা যদি বিএনপি যদি ক্ষমতায় আসে তখন দেখা যাবে যে বিএনপির কে অত্যাচার, কে অন্যায় করে। আজকে কি বিএনপির কথা বলেন, জামাতের লোক করে নাই? আসে না এরকম উদাহরণ? আসে না এনসিপির লোকরা করে? আসে না উদাহরণ? তাহলে খালি বিএনপির দোষ? না না, আপনি যখন অন্যের কথা বলবেন তখন তো আপনাদেরটা জায়েজ করা বা জাস্টিফাই করার বিষয় চলে আসে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দলটাকে পরিচালিত করছে, সে লন্ডনে বসে, সে কোনো রকমই ছাড় দিতে রাজি না। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, যদি কেউ এরকম কোন অন্যায় কাজ করে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা, ঠিক না? এখন এইখানে সকলের যে একটা গাত্রদাহ যে বিএনপিকে কিভাবে ঠেকাবে। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সেও তো বলেছে যে না, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা করতে চাই। আমাদের চেয়ারম্যান সাহেবের কথা যে আমরা সকলকে মিলেমিশে দেশটাকে আমরা পরিচালিত করতে চাই, ঠিক না? সেখানে নির্বাচনে যেই আসুক, আর বিএনপির যে কটা নির্বাচন হয়েছে, বিএনপি যে কটা নির্বাচন করছে বলেন আপনারা যতটা সুষ্ঠু হয়েছে, আর এই যে আওয়ামী লীগের সময় নির্বাচনগুলো হলো, কোন নির্বাচন, এটা হলো জমি দখলের মতো, ঠিক না? আমাদের মতো লোক সেন্টারে কাছেই যেতে পারেনি। আওয়ামী লীগের অনেক আমাদের বন্ধু বান্ধব যারা উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে ভাই দুঃখের কথাটা কি, যে আমি ভোট দিতে গেছি, আমার ভোট হয়ে গেছে, আমি আওয়ামী লীগ করি, সেটাও হয়ে গেছে। সেখানে আপনার একটা বিপ্লব সংগঠিত করতে 2 মাস 3 মাস না, এটা আস্তে আস্তে স্তরে 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 করতে করতে এই জায়গায় এসছে। লাস্টলি জনগণ সম্পৃক্ত হয়েছে, টোটাল দেশের মানুষ সম্পৃক্ত হয়ে বিপ্লবটা হয়েছে। এটা কি আপনারা অস্বীকার করেন? না না, সেটা তো বলা হচ্ছে না, ঠিক না? কিন্তু ক্ষেত্রটা কিন্তু বিএনপি থেকে শুরু হয়েছে। জি, গাছটা কিন্তু লাগিয়েছে বিএনপি, পরবর্তীতে নার্সিং আপনারা সকলে করেছেন, সবাই মিলে সম্মিলন। আমরা তো অস্বীকার করি না, আমরা কারোটাই অস্বীকার করি না, কিন্তু ঘটনা হয়েছে যে আমলারা শুধু চেয়ারে বসে আমলার কাজ করেছে, তারা কিন্তু সাধারণ মানুষের কাছে যায় না, মাঠে ময়দানে দলই যায়, তারা দল করে, তারাই যায়, তাদেরকে দিয়েই দেশ চালাতে হবে, ঠিক না? আমরা দেখেন তখন প্রফেসর ইউনূস সাহেবকে এই ফ্যাসিস্ট হাসিনা কতভাবে অত্যাচার করেছে, বিএনপি প্রতিবাদ করেছে সব ব্যাপারে। জামাতি ইসলামী বাংলাদেশ তাদেরকে যত অত্যাচার করেছে, বিএনপি তাদেরকে ঠাই দিয়েছে, তাদেরকে সাথে রেখেছে। মিথ্যা এটা? বলেন। হেফাজত ইসলামের বিরুদ্ধে যে ইসে হইল, মেসাকারটা যেটা হইল, ঠিক না, চত্বরে, সেগুলো কি আপনারা ভুলে গেছেন? বলুন। কাজেই আমরা চাই যে একটি নির্বাচন তো দিতেই হবে, আর যদি নির্বাচিত গভর্নমেন্ট না হয়, এটা পলিটিক্যাল লোক ছাড়া সাধারণ মানুষের পালস বোঝাটা মুশকিল। সেটি একেবারে স্পষ্ট। কিন্তু আপনারা নির্বাচন যেই ভাবে চাচ্ছেন বা যেরকম ভয়েস রেজ করছেন, নির্বাচন না না সেটি না, কিন্তু আপনারা কি সেই একই ভাবে মনিরুজ্জামান ফারুক, এটা আপনার এই যে সংস্কার,
সংস্কারের কোনো শেষ নেই, সংস্কার চলতেই থাকবে, এটা চলমান প্রক্রিয়া। যেটা দরকার প্রশাসনকে ঠিক করা এবং হাসিনার বিচার, যারা ওই অত্যাচারিত তাদের বিচার। আপনি কয় মাসে, এক বছরে পারবেন? বলেন না, বিচার সম্পূর্ণ করা সম্ভব, কিন্তু প্রক্রিয়াটা শুরু করা সম্ভব। নির্বাচিত সরকার আসলে পরে তার দ্বারা যেটা সম্ভব, এটা ইন্টেরিয়র গভর্নমেন্ট দিয়ে সম্ভব। ইন্টেরিয়র গভর্নমেন্ট দিয়ে সম্ভব যেটা, যে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, যে খাতগুলো সেগুলো করার পরে নির্বাচন দিয়ে। হ্যাঁ, ইউনূস স্যারকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, উপদেষ্টা পরিচিত অনেক ভালো লোক আছেন, তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা হয়েছে কি, আসলে আমাদের বাংলাদেশের মানুষ তো, আমরা ক্ষমতায় গেলে অনেক সময় অনেক কিছু ভুলে যাই। জি, ঠিক না? শেষ করতে হবে, আমরা শেষ করব। অধ্যক্ষ ইউনূস স্যারকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আমার দল করে, বাংলাদেশের সকল মানুষ করে, পৃথিবীতে করে। কাজেই সে যদি একটা সুন্দর নির্বাচন দিয়ে যায়, সেটার ফল কিন্তু সেই পাবে। জি, সেই পাবে। একেবারে স্পষ্ট বক্তব্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি মেজর জামাল হায়দার খান। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, সার্বিকভাবে আপনার কাছে কি মনে হয়, মানে কোন প্রত্যাশাটি আমরা করতে পারি রাজনৈতিক দলগুলোর কাছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে, এবং বিশেষ করে আমার কাছে যেটি মনে হয় এটি একটু অ্যাড্রেস করবেন কিনা, যে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতপার্থক্য, এটির সুযোগ কেউ না কেউ নিয়ে নিচ্ছে বলা হচ্ছে, সেই জায়গাতে যদি একটু আলোকপাত করেন। আচ্ছা, আমি এইভাবে করতে চাই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য 100% থাকতে হবে, থাকতেই হবে। তাহলে রাজনৈতিক দল কেন, আলাদা কেন? তারা আলাদা আলাদা আইডিওলজি না থাকবে, হলে সেটি তো খুবই। চায়না বা রাশিয়ার মডেলটাই ঠিক ছিল। আচ্ছা, তো সেইভাবে যদি বলি, কিন্তু জাতীয় স্বার্থে এই জায়গাটাতেই তো সমস্যা হচ্ছে যে আমাদের তো ন্যাশনাল অ্যাসপিরেশন ওইভাবে সারফেস হয় নাই, কেউ সিমেন্টেড করে নাই ন্যাশনাল অ্যাসপিরেশন। দেখেন, আজকে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার একটা কনফ্লিক্ট হলো, মানে আপনি জাস্ট ফিল করছেন কিনা জানি না, যে পাকিস্তানের ইউনিটি, যেটা আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি, যে তাদের বিরোধী দল থেকে সবাই ইউনিটি, খেলোয়াড় সবাই এক ধরনের। তো আমাদের বাংলাদেশের ন্যাশনাল অ্যাসপিরেশনের জায়গাটা কোনটা, মানে আমরা কিভাবে বাঁচতে চাই? দেখেন, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা বা অন্য ছোট দেশগুলোতে কিন্তু এই চ্যালেঞ্জটা নাই, তারা সার্বভৌমত্ব নিয়ে এত কষ্টও পায় না কখনো। বাংলাদেশে এত প্রবলেমটা কেন? কারণ বাংলাদেশে বহিঃশত্রুর যে প্রবলেমটা আছে, তার চেয়ে ভিতরের শত্রু, ভিতরের দালাল চক্র তার চেয়ে বেশি, মানে তাদেরকে সাহায্য করার এই যে মানে অবিসম্ভাবী চ্যালেঞ্জ, এটা আমাদের পুরো জিনিসটাকে কমপ্লেক্স করে ফেলছে। যার কারণে ওদের পারপাস সার্ভ করতে গিয়ে আজকে দেখবেন, আজকের এই এক সপ্তাহ ধরে যত সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, টোটাল একটা কনফিউশন। বাংলাদেশে বড় দল, সেও নাকি তাদের সাথে, মানে উপস্থাপনগুলো তো ওরকম হয়। তাহলে ইউনিটিটা আসবে কোত্থেকে? ইউনিটি আমি বলেছি মাত্র দুইটা জিনিস, আমি বারবারই সবার কাছে এই একটা মেসেজ দিব, সার্বভৌমত্বের জায়গায় আমার অ্যাসপিরেশন থাকতে হবে, আমি মাথা উঁচু করে একজন বাংলাদেশি বাঁচবো, নো মোর ইন্ডিয়া আমাকে পদানত করবে, এই ধরনের কোনো গল্প আমরা চাবো না, বা অন্য কোনো দেশও করবে সেটাও আমি চাবো না। সো আমি একজন এই একবিংশ শতাব্দীর একজন উজ্জীবিত, আলোকিত এবং শক্তিশালী বাংলাদেশী হিসেবে নিজেদেরকে করব, মানে উপস্থাপন করব। 2 নম্বর হচ্ছে সুশাসনের জায়গায়। দেখেন, আমরা তো জানি যে গত 17 বছর না, তার আগের বছরগুলোতেও ওই যে অমুক ভাই পাড়ার গলিতে আসলে বড় একটা পোস্টার থাকে, অমুক ভাইয়ের সালাম নিন। আসলে সালাম নিন না, সে তাকে বুঝাইতে চায় যে আমি হচ্ছে তোমার পাড়ার অভিভাবক টাইপের, তাই না? সে চাঁদা চাইলে বাড়ি করতে, এই যে মাইক্রো বিষয়গুলো, এগুলো নিয়ে তো কোনো কার্যক্রম নাই। এগুলো তো নাগরিক শান্তির জন্য একটা জায়গা। হ্যাঁ, নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে যদি আবার আগের জায়গাতেই ফেরত যাই, তাহলে তো সেই গল্পের কোনো সমাধানই হচ্ছে না। সো আমি যেটা বলবো, যে আমার প্রায়োরিটি সবসময়, আপনার ঝামেলাগুলো অনেক কমপ্লেক্স থাকতে পারে, বাট আপনি প্রায়োরিটি করবেন, এটাকেই বলে ইঞ্জিনিয়ারিং। সো বুদ্ধিভিত্তিক সলিউশনের জায়গাটাতে কোনো খেলা নাই। দেখেন, আজকে 10 মাস হয়েছে আমাদের যত গ্রাফিতি ছিল সারা বাংলার, একদম উপজেলা শহর, গ্রামে গঞ্জে গ্রাফিতি, এগুলো ফেড হয়ে যাচ্ছে। এই বর্ষার পরে এগুলো আরও একেবারে দেখতেই পাবেন না অনেক জায়গায়। তাহলে আমাদের তো ওই জায়গায় একটা প্রত্যাশা ছিল, এবং 5-এর ছেলে, 7-এর ছেলে, সেও নামছিল রাস্তায়, তাদেরও প্রত্যাশা ছিল। এখন কথা হচ্ছে গিয়ে, আমি কি আবার পিছনের জায়গাটায় যাব? আমরা তো যা দেখতে পাচ্ছি, যে মনে হচ্ছে জাস্ট ওয়েটিং, নির্বাচনটা হবে আবার আগের জায়গায় যাব। সো স্বাভাবিক যে মানুষগুলো একেবারে মনে করেন যে পল্টনমুখী, বঙ্গবন্ধু ইয়েমুখী বা অন্যমুখী, এই মানুষগুলো ছাড়া যে এন্টায়ার যে বাকি 15 কোটি মানুষ ধরি,
সেই মানুষগুলোর আসলে ভাগ্যের পরিবর্তনটা কোথায় হবে? সেই জন্য আমি বলবো যে প্রায়োরিটি ইঞ্জিনিয়ারিং মেথার একটা ইন্টেলিজেন্ট সলিউশন ছাড়া কোনোভাবেই সম্ভব না, এবং সংস্কারগুলো কেউ নিতেই চাচ্ছি না। আমার তো মনে করেন যে সামরিক বাহিনীর সংস্কার, সেটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছে, এখন পর্যন্ত এটা অ্যাকসেপ্টেডই হচ্ছে না কোনোভাবে। কয়েকজন মানে বীর তারা খুব কষ্ট করছেন, বাট এটা তো কোনোভাবেই পানি পাচ্ছে না। মানে কি, তার মানে আগেই ভালো ছিলাম, আমি কি আগেরটাই যেতে চাই? এইগুলো আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে। এখন দেখা যাচ্ছে এনবিআর সে সংস্কার নেবে না, তারপরে সচিবালয় সংস্কার নেবে না। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমি জুলাইয়ের আগেই থেকে যাবো। দে শুড টেল ইট ভেরি ক্লিয়ারলি। এবং রাজনৈতিক পক্ষগুলো আমার মনে হয় যে এই জায়গায় এই কনসেনসাস তো আসতে হবে। আমার 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 লাভালাভের বিষয়টা, এটা তো গনিমতের মাল না যে আমি একটা যুদ্ধে জিতে গেলাম, ভাগ করে কে কতটুকু বেশি নেয়, এরকম তো না। আমাকে অবশ্যই এই 20 কোটি লোককে আরও 30 বছর পরে তাদের স্বপ্নগুলো পূরণের মতো জায়গা এখন থেকেই ক্রিয়েট করতে হবে। সেই বুদ্ধিভিত্তিক কাজটা হচ্ছে না, সেটাই হচ্ছে কষ্টের। সবাই খালি, আমার মনে হচ্ছে যে আমি তো কোনো পার্টির সাথে সম্পৃক্ত না, আমার কাছে আমি স্যাটিসফাই হতে পারছি না। আমি জুলাইয়ে ছিলাম অত্যন্ত বড় প্রত্যাশা নিয়ে, কিন্তু আসলে বুদ্ধিভিত্তিক কোনো কার্যক্রম সেভাবে আমি দেখতে পাচ্ছি না। আমার কাছে কিছুটা অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।